কেই আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি খুব সংক্ষিপ্ত কিছু কথা বলার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আমার বক্তব্যের প্রারম্ভে আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা অত্যন্ত উন্নত মানবিক গুণাবলীতে বলীয়ান হয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, বিশেষ করে জজ ভাই, রুবেল, রাসেল, আনিস সহ এই গ্রামের যারা অবস্থান করে এই গ্রামকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে চান সেই সকল নতুন প্রজন্মের সদস্যদের। একটি কথা আমাদের মাথায় রাখতে হবে, যে সমাজ বা যে রাষ্ট্রে গুণের সমাদর নেই সেই সমাজ বা রাষ্ট্রে কখনোই গুণী জন্মাতে পারে না। হয়তো এই গোয়ালবাথান গ্রামে যারা প্রয়াত হয়েছেন, এই গোয়ালবাথান গ্রামকে যারা বিভিন্ন সময় এগিয়ে নিতে সমর্থ হয়েছেন, সেই সকল প্রয়াত ব্যক্তিবর্গকে আমি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আল্লাহ তাআলা তাদের যাতে জান্নাতবাসী করেন সেটার জন্য কায়মন বাক্যে আপনাদের পক্ষ থেকে দোয়া প্রার্থনা করছে। একটি কথা মাথায় রাখতে হবে, বারবার আমরা এই কথাটুকু শুনি যে মা, মাটি এবং মানুষ, এই তিনটি শব্দের শুধুমাত্র আমরা শব্দার্থটা জানি, একটি সম্পর্ক রয়েছে সেটাকে কিন্তু আমরা কখনোই বিবেচনা করি না। মা, মাটি এবং মানুষ, আপনি চিন্তা করে দেখেন, আপনি যে সিটে বসে আছেন সেখান থেকে যদি চিন্তা করেন আপনার মা, উনি প্রয়াত হতে পারেন অথবা উনি জীবিত থাকতে পারেন, উনি কোথায় আছেন? নিশ্চিতভাবেই আপনার গ্রামে। কিছু সময়ের জন্য আপনি হয়তো তাকে শহরে নিয়ে রাখতে পারেন, কিন্তু তার নারী প্রথিত আছে আপনার গ্রামে, এই গোয়ালবাথান গ্রামে। সুতরাং মা, এটা আমাদের জন্য একটা চিরন্তন সত্য জিনিস, আমাদের শ্রদ্ধার জায়গা, আমাদের অস্তিত্বের জায়গা, আমাদেরকে নিজেকে তৈরি করার জায়গা মা। এরপরে বলেন মাটি। আপনারা যারা এখানে আছেন তাদের কম বেশি যাই হোক না কেন, আপনাদের মাটি কিন্তু এই গোয়ালবাথান গ্রামেই। আপনার যখন মৃত্যু হবে নিশ্চিতভাবেই বলা যায় যে অধিকাংশের মাটি কিন্তু এই গোয়ালবাথান গ্রামে হবে। এবং এখানে যে আপনার মাটি রয়েছে সেই মাটি কর্ষণ করেই কিন্তু আপনার যে ফসল উৎপাদিত হয়, সেই উৎপাদিত ফসল দিয়েই কিন্তু আপনার পেট চলে, সেই উৎপাদিত ফসল দিয়েই কিন্তু আপনার সন্তান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষা অর্জন করছে এবং এই পরবর্তীতে এই বাংলাদেশ বিনির্মাণের জন্য কিন্তু সে অন্যতম একটি হাতিয়ার হিসেবে এগিয়ে যাচ্ছে। সুতরাং মাটি খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। এরপরে হচ্ছে মানুষ। এই গ্রামে যে সকল মানুষ রয়েছে, এই মানুষগুলোর চেয়ে আপন মানুষ আপনার আর কাছে এই পৃথিবীতে আর কোনো কিছু থাকার কথা নয়। কারণ হচ্ছে আপনি যখন মৃত্যুবরণ করবেন, আমি যখন মৃত্যুবরণ করব, তখন আপনার খাটিয়াটা যিনি ধরবেন তিনি এই গ্রামের মানুষ। আপনাকে 3 চোল মাটি যিনি দিবেন তিনি এই গ্রামের মানুষ। আপনাকে যিনি জানাজা নামাজ পড়াবেন তিনি এই গ্রামের মানুষ। সুতরাং এই গ্রামের মানুষকে চিন্তা না করে, এই গ্রামের মানুষকে আপনার বুকে ধারণ না করে, এই গ্রামের মানুষকে আপনার মগজে ধারণ না করে আপনি কিন্তু কখনোই একজন সত্যিকার অর্থে একজন মানুষ হিসেবে দাবি করতে পারেন না। সুতরাং সেই বিষয়গুলোকে আমাদেরকে নিশ্চিতভাবে চিন্তা করতে হবে। আজকে যে প্রোগ্রামটি সেটি মূলত আমাদের যারা নতুন প্রজন্মের শিক্ষার্থী তাদের জন্য। আমি যে বিষয়টি নিয়ে কথাটুকু শুরু করেছি সেটি হচ্ছে যে এই গ্রামকে বিনির্মাণ করার ক্ষেত্রে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি দোয়া দিয়ে আমি কিন্তু কথাটা শুরু করেছি। কেন করেছি সেটা কিন্তু বুঝতে হবে। আপনারা অনেকেই আমার চেয়ে এখানে বয়োজ্যেষ্ঠ রয়েছেন। আপনি দেখুন যে আমাদের যারা পশ্চিম পাড়ার লোক রয়েছেন, যারা পূর্ব পাড়ার লোক রয়েছেন, যারা মধ্য পাড়ার লোক রয়েছেন, আমার বয়স এখন 46। এই 46 বছর বয়সে আমার জীবদ্দশাতেই আমি প্রায় 2 থেকে 300 মানুষকে মরতে দেখেছি এই গ্রামে, যাদের মধ্যে থেকে অনেক গুণী ব্যক্তিবর্গ এই পৃথিবী থেকে চলে গেছে এবং তাদের অবদান রয়েছে এই গ্রামে। তারা অবদান রেখেছেন। আপনি যে সকল অবকাঠামো দেখছেন এই গ্রামে, যে রাস্তাঘাট দেখছেন, এগুলার ক্ষেত্রে কিন্তু তাদের অবদান রয়েছে। সুতরাং তারা তাদের দায়িত্ব পালন করেছেন। এখন আপনারা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ রয়েছেন, যারা শিক্ষিত ব্যক্তিবর্গ রয়েছেন, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, যারা চাকরিজীবী রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু তাদের প্রয়াত হওয়ার পর থেকে এই গ্রামে আপনাদের চেষ্টাটুকু অব্যাহত রেখেছেন। এরপরে হয়তো যারা আমরা 45 বছরের মানুষ রয়েছি তারা হয়তো আমরা পর্যায়ক্রমে এই গ্রামের জন্য কাজ করব। মূল ফোকাল পয়েন্টটা হচ্ছে যে এই সকল সন্তান যারা অত্যন্ত মেধাবী তারা কিন্তু আমাদের পরবর্তী সময়ে এসে এই গ্রামের হাল ধরবে।
অর্থাৎ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে কিন্তু উন্নয়নের দিকে এগিয়ে যেতে হলে মানুষের উপরে ডিপেন্ড করতে হবে। যেমনটা পূর্বে মানুষ ছিল এই গোয়ালবাথান গ্রামে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সুতরাং এই মানুষের হাত ধরেই কিন্তু গোয়ালবাথান গ্রাম এগিয়ে যাবে। আমাদের এখানে বিদগ্ধ জনেরা বক্তৃতা করেছেন, তারা বলেছেন যে অত্র এলাকার মধ্যে যে সকল গ্রাম রয়েছে সেই গ্রামের মধ্যে গোয়ালবাথান গ্রাম একেবারেই আলাদা। সেই কারণেই কিন্তু আমি আমার বক্তব্য শুরু করেছি ঐতিহ্যবাহী গোয়ালবাথান গ্রাম। কেন ঐতিহ্যবাহী? কারণ যদি 1973 সালে এই গ্রাম থেকে একজন বুয়েট ইঞ্জিনিয়ারের সৃষ্টি হতে পারে, যদি তারও পূর্বে যদি একজন ডাক্তারের সৃষ্টি হতে পারে, যদি একটি গ্রামের মধ্যে এতগুলো অফিসারের জন্ম হতে পারে, যদি এতগুলো গুণী ব্যক্তির জন্ম হতে পারে, তাহলে পরে সেই গ্রামকে আপনি কোনোভাবেই ঐতিহ্যবাহীর এই খেতাব থেকে বঞ্চিত করতে পারেন না। কয়েকদিন আগে আমি চাঁদপুরের হেলাল তরফদার সাহেবের সাথে আমার কথা হলো। উনি বললো যে তুমি কি জানো তোমাদের গ্রামে যাতায়াত ব্যবস্থা খারাপ থাকলেও তোমাদের গ্রাম অনেক আগে থেকেই শিক্ষিত। বাটিকামারি স্কুলের প্রত্যেকটা ব্যাচকে যদি আপনি আলাদা করে দেখেন, সেখানে কিন্তু প্রতিনিধিত্ব করেছে গোয়ালবাথান গ্রাম। প্রত্যেকটা ব্যাচকে যদি আপনি আলাদা করে দেখেন, গোয়ালবাথান গ্রাম প্রতিনিধিত্ব করেছে। ভালো রেজাল্টের ক্ষেত্রে সবসময় তারা ভালো করেছে। আজকে আমি অভিভূত হয়ে গেছি, আশ্চর্য হয়ে গেছি, কারণ এই স্ট্যাটিস্টিক্স আমার কাছে ছিল না যে গোয়ালবাথান গ্রামে এই মুহূর্তে 20 থেকে 30 জন শিক্ষার্থী যারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, উন্নততর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করছে। এরা আমাদের সম্পদ। একটা কথাই মনে রাখতে হবে, এরা আমাদের সম্পদ। আপনি একটা বিষয় চিন্তা করেন, আজ থেকে 30 বছর পূর্বে যারা এই গ্রামের অনেক জমি জমার মালিক ছিলেন, এই জমি জমার উপর ডিপেন্ড করে কিন্তু সে তার ভাগ্য পরিবর্তন করতে পারে নাই। ভাগ্য পরিবর্তন হয়েছে তার, যার সন্তান মানুষ হয়েছে। সন্তান মানুষের মাধ্যমেই তার ভাগ্য পরিবর্তন হয়েছে। সুতরাং একজন সন্তানকে আপনি আগুনের মধ্যে ঠেলে দিবেন কেন? একজন গার্ডিয়ান হিসেবে আপনার সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে যে আপনার সন্তান পরবর্তী এই বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অগ্রগামী একজন হাতিয়ার হিসেবে তৈরি হবে। এই হাতিয়ার হবে একেবারেই গুলির মতো, বুলেটের মতো, যেখান দিয়ে যাবে সেখান থেকে ধুলা উড়বে এবং সে সহস্র বদনে এই পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে থেকে তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তোমার বাড়ি কোথায়, সে এক বাক্যে যেন গর্বিত মুখে বলতে পারে যে আমার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার গোয়ালবাথান গ্রাম। আপনি অস্বীকার করতে পারবেন বা আমি অস্বীকার করতে পারবো, আমার মৃত্যুর 1 মিনিট আগে যদি আমার কথা বলার সুযোগ থাকে, সেখানে যদি কানাডা থেকে একজন ব্যক্তি এসে বলে যে হেই ভদ্রলোক তোমার বাড়ি কোথায়, আমি কি গোয়ালবাথান গ্রামকে অস্বীকার করতে পারবো? নেভার, আপনি পারবেন না। সুতরাং আপনার নারী নক্ষত্র, আপনার অনুভূতি, আপনার চিন্তা চেতনা, আপনার প্রজ্ঞা, মেধা, মননশীলতার একটি বড় অংশ কিন্তু এই গোয়ালবাথান গ্রামের সাথে যুক্ত রয়েছে। সুতরাং গ্রামকে ভালোবাসতে হবে। এই গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে আপনার যে উপস্থিতি সেটি অন্যরকম হতে হবে, এবং সেটা যদি না হয় তাহলে পরে কিন্তু কোনোভাবেই আমরা আমাদের এই গ্রামের প্রতি যে আমরা দায়িত্বশীল সেটা দাবি করতে পারি না। ব্যক্তি উন্নয়ন কোনো উন্নয়ন নয়। একজন মানুষের পেট চালাইতে যে আমি প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি স্টেজে আমার বক্তৃতা করার সুযোগ হয়েছে, কিন্তু আমি আজকে ভীষণ রকম ভাবে নার্ভাস আপনাদের সামনে বক্তৃতা করতে, কারণ এর আগে আমি কখনো আপনাদের সামনে বক্তৃতা করি নাই। আর তার চেয়ে বড় কথা হলো যে আমি আসলে আবেগে আপ্লুত আপনাদের সামনে বক্তৃতা করা। আমি অনেক বিষয় আমার কেটে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে, কারণ এটা হলো আপনাদের প্রতি আমার শ্রদ্ধা, আপনাদের প্রতি আমার ভালোবাসা। আপনাদের আমি যখন ছোট তখন আপনারা আমাদেরকে দেখেছেন, আপনাদেরকে দেখে দেখে আমরা বড় হয়েছি। সুতরাং সেখানেই কিন্তু আমি অত্যন্ত নার্ভাস। কিন্তু সেই আমি যেখানে নার্ভাস, একেবারে পোর খাওয়া ঘাট খাওয়া একজন মানুষ নার্ভাস হয়ে গেছে, সেখানে একজন অনার্সের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তার কত চমৎকার ভাবে উপস্থাপন করলো। দিস ইজ পাওয়ার, ইন্টারনাল পাওয়ার। আল্লাহ তাআলা যখন এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছে, কয়েকটি জিনিস দিয়ে পাঠিয়েছে। একটি হচ্ছে মাথা, 2টি হাত, আমাদের এই যে বুক। এই 3টির কাজ কি? এই 3টির কাজ কি এই পৃথিবীতে নিয়ে এসে বসে এসে বিদ্যুৎ আর খোকনের দোকানে চা খাওয়া? এটাকে মননশীলতার মাথায় পরিণত করতে হবে, এটাকে প্রজ্ঞার মাথায় পরিণত করতে হবে, চিন্তাশীলতার মাথায় পরিণত করতে হবে, একেবারে ক্ষুরধার একটি মাথায় পরিণত করতে হবে। এই হাত দিয়ে কি শুধুমাত্র আপনি ভাত খাবেন আর মহিলা হিসেবে শুধুমাত্র ভাত বাড়বেন? এটা তো হতে পারে না। একজন মানুষ হিসেবে আপনার এই হাত হতে হবে কর্মের হাত। কর্মের হাত। হাত যদি কর্মের না হয়
তাহলে পরে সেই হাতের কি দাম আছে? সে হাতের কি দাম আছে? এই হাতের কর্মের হাত বলতে আপনি শুধুমাত্র আপনার নাম লিখলেন, এটা দিয়ে আপনার হাত হিসেবে দাবি করতে পারেন না। এই হাত বলতে মানুষ বলে না যে তার হাত আছে এই জায়গায়, তার হাত আছে এই জায়গায়। এটার মানে কি? সে অর্জন করেছে, সে ক্ষমতা অর্জন করেছে, সে করতে পারে কিছু, এটাকেই বলে হাত। মানুষ ঈর্ষা করবে আপনার হাত দেখে, যে ইয়েস, ওটাই হাত, ওটাই স্বর্ণের হাত। সেই স্বর্ণের হাত তৈরি করতে গেলে আপনার একাগ্রতা থাকতে হবে, আপনার নিষ্ঠা থাকতে হবে, আপনার চেষ্টা থাকতে হবে, আপনাকে স্ট্রাগল করতে হবে, আপনার পিতা মাতার চেহারাকে বারবার আপনার মাথার মধ্যে নিয়ে আসতে হবে যে ইয়েস, আমি গোয়ালবাথান গ্রামের ওই কৃষকের সন্তান, সুতরাং তার মুখকে যদি আমি একেবারে উজ্জ্বল করতে চাই, এই সমাজে যদি আমার বাবাকে সম্মানিত করতে চাই, তাহলে আমার হাতকে শক্তিশালী, সেই হাত শক্তিশালী করাটাই হচ্ছে বড় জিনিস। আরেকটি হচ্ছে এই হৃদয়। হৃদয় দিয়ে আপনি কেন একজন অপরজনের সাথে ঈর্ষা করবেন? কেন প্রতিহিংসা করবেন? মহান আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে হিংসা করার জন্য নয়, ঈর্ষা করার জন্য নয়। মানুষকে ভালোবাসতে হবে, ভালোবাসার মাঝেই আপনার মনুষ্যত্ব। একজন প্রাণী এবং একজন মানুষের মধ্যে মূল পার্থক্যটাই এখানে, যে আপনার মনুষ্যত্ব আছে বলে আপনি মানুষ, আর আপনার প্রাণ আছে বলে আপনি প্রাণী। প্রাণ তো সবারই আছে, মনুষ্যত্ব কয়জনের আছে? এই মনুষ্যত্বের গুণাবলী যারা নতুন প্রজন্মের যারা সন্তান রয়েছে তাদেরকে অর্জন করতে হবে। যদি সেই মনুষ্যত্বের গুণাবলী অর্জন না করতে পারে, তাহলে পরে কোনোভাবেই দাবি করা যাবে না যে এই বাংলাদেশের আমরা একজন যোগ্য নাগরিক। আপনার কারণে যদি কেউ কষ্ট পায়, তাহলে আপনার বাবার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলবে যে লোকটা খুব ভালো ছিল, কিন্তু তার সন্তানরা এরকম হয়েছে কেন? এটা আপনার পর্ব। সুতরাং আমাদের মধ্যে দরকার ইউনিটি, আমাদের মধ্যে দরকার কি বলে সাপোর্ট। এই সাপোর্ট যদি আমাদের আসে, তাহলে পরে যেরকম আমরা গ্রামের উন্নয়ন করতে পারবো, একই সাথে এই যে এরকম একটি অনুষ্ঠান হলো, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে ক্রেস্টটুকু আমাদের নতুন প্রজন্মের, আমাদের আলোর দিশারীদেরকে আমরা দিতে চাই, এটা কিন্তু কোনো গিফট নয়, এটা একটি অনুপ্রেরণা, আপনাদের সকলের আশীর্বাদ। এই আশীর্বাদ আজকে তারা তাদের বাড়িতে নিয়ে যাবে, এটা একটা দায়িত্ব। যখন আপনাদের এই গ্রামের সমস্ত মানুষ তাদেরকে এই ক্রেস্ট হাতে তুলে দিয়েছে, সুতরাং এই বয়সে তাদেরকে আমরা একটা দায়িত্ব দিয়েছি যে ভাই, তোমার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। এই ক্রেস্ট যতদিন তার ঘরে থাকবে, ততদিন ক্রেস্ট কথা বলবে যে গ্রামের মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব থেকে কিন্তু আমি সরতে পারি না। আমরা তাদেরকে দায়িত্ব দিচ্ছি, আমরা তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছি, সুতরাং সেটা তারা নিশ্চিতভাবেই বুঝতে পারবে। কিছুক্ষণ আগে আমি মাঝখানে আরেকটু কথা বলছিলাম যে আমাদের একটা মেয়েও কথা বলেছে যে আমাদের এই শিক্ষার পিছনের লিমিটেশনটা আসলে কি, কেন শিক্ষা আমরা কেন আগাতে পারছি না। দেখেন, আমাদের যে এখন চারদিকের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে কিন্তু আসলে খুব কি বলে, আমি সমালোচনা করছি না, কিন্তু এগুলাকে কিন্তু আরো অন্যভাবে আসতে পারবো, সেই সিস্টেমগুলো কিন্তু আমাদেরকে আসতে হবে। কতগুলো বিষয় ছাত্র সমাজকে, ইয়াং জেনারেশনকে ধ্বংস করে, সেটি হচ্ছে বাল্য বিবাহ, সেটি হচ্ছে মাদক, মূল্যবোধের অবক্ষয়। সেই জিনিসগুলো একটা সময় চিন্তা করেন তো, খালি এখানে যারা ইয়াং জেনারেশন আছে তাদেরকেই বলি, আগে একটা বয়োজ্যেষ্ঠ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি দূরে কোনো একটা ইয়াং জেনারেশনের ছেলে বিড়ি ধরাইতো, 1 কিলোমিটার দূর থেকে বিড়ি ফেলাইত, এটা আমরা দেখছি। এখন তো ঘটনায় দূর আসুক, তাই কি এই তো বিষয়টা। সুতরাং মূল্যবোধের অবক্ষয় হয়েছে। মূল্যবোধের অবক্ষয় মানে মনুষ্যত্বের অবক্ষয়। সেটা আমাদের সন্তানদেরকে আমাদের সেই চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে হবে। এই দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। তো আমাদের মনে হয় যে সকলে মিলে এখানে আমাদের যারা রয়েছেন আপনারা, আমরা একটা খুব ইনক্লুসিভ, খুব ঘরোয়া একটা মিটিং এর মধ্য দিয়ে আমাদের গ্রামে আসলে আমাদের কি কি করা দরকার, কোনগুলা আমরা আমাদের পর্যায়ে পারবো, কোনগুলা আমরা আমাদের পর্যায়ে সম্ভব না, পরবর্তীতে যদি কোনো এমপি মন্ত্রী থাকে তাদেরকে দিয়ে করাতে হবে, সেগুলো যদি আমরা ক্যাটাগরাইজ করতে পারি, তাহলে পরে কিন্তু আমরা একটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে এগিয়ে যেতে পারি। সুতরাং আমার মনে হয় যে যারা সম্মানিত আয়োজক রয়েছেন, তারা এই ধরনের একটি বিষয় চিন্তা করতে পারেন যে আমরা খুব ইনক্লুসিভলি কিছু মিটিং এর মধ্য দিয়ে আমরা আমাদের করণীয় কি সেটা নির্ধারণ করে ফেলতে পারি। কালকে একটি সুন্দর ফুটবল খেলা হয়েছে, ওদের সম্পর্কে কিছু না বললে হবে না। আপনারা অনেকেই এখানে ছিলেন না যারা সম্মানিত,
অতিথিবৃন্দ রয়েছেন, অভ্যাগত অতিথিবৃন্দ রয়েছেন এবং যারা মুরব্বিয়ান রয়েছেন, আমি ওই খেলার মাঠে ছিলাম। আমি গিয়েই দেখি যে যারা অবিবাহিত একেবারে একটা ইউনিক টিম। আমি প্রথমে জিজ্ঞেস করলাম যে গর্ভধান গ্রামে তো কোনো মাঠ নাই, তাহলে পরে এরা খেলে কোথায় আর এদের বডিটা বানাইলো কোথায়, আর এই লাথি দেওয়া বা শিখলো কোথায়, মাঠ তো নাই। পরে কে কে যেন বললো যে এদিক সেদিক গিয়ে খেলাধুলা করে, বাট এক্সিলেন্ট। কালকে 3টা গোল হয়েছে, তার মধ্যে থেকে 2টা গোল সুপার ডুপার গোল হয়েছে, একেবারে প্রফেশনাল ফুটবলের মতো গোল হয়েছে। অথচ আমরা যদি আমাদের যদি একটা মাঠ থাকতো, তাহলে পরেই কিন্তু আমরা এখানে আমাদের মানে কি বলে এফোর্টস এন্ড এন্ডেভার্স আমরা ইনভেস্ট করে আমাদের গ্রাম থেকে কিন্তু প্রত্যেক বছর একটি ভালো টিমের সৃষ্টি করতে পারতাম। একটি মাঠ তো আসলেই এই গ্রামে দরকার, কিন্তু সেটা কি আসলে একজন মানুষের পক্ষে সম্ভব? কিন্তু আমরা যদি খুব কালেকটিভলি আমরা একেবারেই দৃঢ় সংকল্পবদ্ধ হই, তাহলে অসম্ভব কোথায়, অসম্ভব কোথায়, আমরা যেটা পারি। সুতরাং সেই বিষয়গুলো হয়তো দীর্ঘমেয়াদী হোক, কিন্তু আমরা তো এটা পারি। পরবর্তী প্রজন্মের জন্য তো এই কাজটুকু আমাদের করা উচিত। সুতরাং সেটার জন্য আমাদের একটা কালেকটিভ এন্ডেভার্স, আমাদের একটা মুভমেন্ট থাকা দরকার। তো সবকিছু মিলেই দীর্ঘ সময় এই গরমের মধ্যে আপনারা অপেক্ষা করছেন, কথা শুনছেন। যারা কথা শুনে তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, কারণ কথা শোনা অত্যন্ত কঠিন কাজ। তো কথা বলা এটা তো বলাই যায়, কিন্তু শোনাটা অত্যন্ত কঠিন কাজ। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে এই গ্রামের মানুষেরা একেবারে পিন ড্রপ সাইলেন্ট থেকে যেভাবে আপনারা কথাগুলো শুনলেন, তার মাধ্যম দিয়ে এটাই প্রমাণ হয় যে আপনারা সকলেই আসলে মনে প্রাণে চান আপনাদের এই গ্রামটাকে আপনারা উন্নয়ন করতে চান। এটাই হচ্ছে সেই কারণে আপনাদের একজন সন্তান হিসেবে আপনাদের এই যে মানসিকতা, সেটাকে আমি ছোট্ট একটি সিগন্যালের মাধ্যমে আপনাদেরকে আমি সম্মান প্রদর্শন করতে। আসলে কে কখন আমরা চলে যাব আমরা জানি না, কিন্তু সবাই সবাইকে মাফ করে দিবেন, সবাই সবাইকে মাফ করে দিবেন, আমাদেরকেও আপনারা মাফ করে দিবেন। এবং আমরা যাতে এই যে বিভিন্ন জায়গায় আমরা চাকরি করি, এসে যাতে আপনাদের সাথে এই 2 দোকান থেকে বা অন্য দোকান থেকে আমরা একসাথে চা খেতে পারি। একসাথে চা খেলে কিন্তু আন্তরিকতা বাড়ে। এই চা একটা মধুর চা, একটা মধুর চায়ে রূপান্তরিত হয়, সেটা যাতে আমরা করতে পারি। তো সর্বোপরি আমার যেটা শেষ কথা, সেটা হচ্ছে যে চলুন আমরা একতাবদ্ধ হয়ে আমাদের গ্রামকে ভালোবেসে আমরা এগিয়ে যাই। চলুন আমরা আমাদের যারা সন্তান রয়েছে তাদের পিছনে ছায়া হয়ে দাঁড়াই, তারা এগিয়ে যাক, তারা বিশ্বের আন্তর্জাতিক মানের শিক্ষার্থী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করুক, এই গ্রামের মুখকে উজ্জ্বল করুক। হতে পারে সেটা আপনার সন্তান, কিন্তু সেটাতে দেখে যেন আমার বুক গর্বে ভরে যায়, এই মানসিকতা ধারণ করি। এটা এই গ্রামের যারা সন্তান তারা সকলের সন্তান, আমাদের সন্তান। আমরাও এক সময় আপনাদের সন্তান হিসেবে বিবেচিত হয়েছি, ওরা আসছে, ওরাও আমাদের সন্তান, ওদের পিছনে আমরা অভিভাবকত্বের দায়িত্ব পালন করব, এটাই প্রত্যয় হওয়া দরকার। সবশেষ ওইটাই কথা যে আপনারা সকলেই ভালো থাকুন, সবাই সবার জন্য দোয়া করুন, আমার জন্য দোয়া করবেন, এই কথা বলে এবং আপনাদের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।